আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সরকার বেশ একটা অর্থনৈতিক সংকটের মধ্যে কিন্তু পড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস অথবা জ্বালানি এ সমস্ত সংকটের কারণে সারা দেশে এরই মধ্যে একটা খবর পেলাম, আমরা আজকে সিপিটি দেখলাম, তারা বলছে গত 8 মাসে দেশের 95টা কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে এবং এর কারণে প্রায় 61,881 জন মানুষ বেকার হয়ে গেছে, মানে তারা কাজ হারিয়েছে। এটা একটা সামগ্রিকভাবে অর্থনৈতিক সংকট। এই সংকট সরকার কিভাবে হ্যান্ডেল করবে এটা আমাদের জানা বড় কঠিন, কারণ এই দেশের একটা মানুষও যদি বেকার হয় তার দায়িত্ব কিন্তু আলটিমেটলি সরকারের উপর পড়ে, কারণ সরকার তার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। এই দায়িত্বটা কিন্তু সরকারকে নিতেই হবে। কিন্তু এর মধ্যে আবার আমরা দেখছি যে সরকার সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ঠিক আছে, তো সরকারি কর্মকর্তাদের যদি আপনি বেতন বাড়ান, কর্মচারী কর্মকর্তাদের, তাহলে আপনাকে কিন্তু অনেক টাকা বাড়তি ব্যয় করতে হবে। সেই টাকার পরিমাণ কত হবে? দেখা যাচ্ছে যে বাড়তি ব্যয় হবে বছরে 1,06,000 কোটি টাকা। মানে এটা আমাদের যে টোটাল যে বাজেট আছে, যে আমাদের যা মানে তার আপনার বলতে গেলে বেশি একটা বড় অংশ আমাদের এই সরকারি কর্মচারীদের বেতন ভাতায় যাবে। তো এই বেতন ভাতা দিতে গিয়ে বাড়তি বেতন ভাতার জন্য দিবেন আপনি, এটা দিতে যে আপনি কত লোককে হ্যাপি করতে পারবেন? আমাদের এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা বর্তমানে 15 লাখের মতো। ধরুন তার সঙ্গে যদি আমরা সামরিক বাহিনী ধরি, তার মিলে সব মিলে 18-19 লাখ লোক হবে। এর সঙ্গে যদি আমরা যারা পেনশন পান তাদের হিসেবটা ধরি, ওখানে প্রায় 7-8 লাখ লোক আছে। সব মিলে 25 লাখ লোককে আপনি এই বাড়তি টাকাটা দিয়ে হ্যাপি করতে পারবেন। এবং এই হ্যাপি করার পর তার প্রভাবটা কি পড়বে? বাজারে প্রভাব পড়বে। যেমন যখনই আপনি নতুন পে স্কেল বাস্তবায়ন হবে, তখনই আপনি দেখবেন যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। যখন জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সেটার দায়ও কিন্তু সরকারের উপর পড়বে। পুরো সমাজের মধ্যে তার একটা নেতিবাচক প্রভাব পড়বে। এবং যারা বেসরকারি চাকরি করেন তারাও তো এই সরকারেরই লোক, তাই না? তারা এই সরকার কিন্তু তারাও ভোট দিয়েছে। এখন এই সরকারকে ক্ষমতায় আসতে যারা সাহায্য করলো, তাদের প্রতি সরকারের দায় দায়িত্ব কতটুকু থাকবে? নাকি সরকার বলবে না, সরকারি কর্মচারীরা আমাদেরকে টিকিয়ে রাখে, আগামীতে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করবে, কাজে আমরা তাদের দিকে তাকাবো। সেই কাজটা কিন্তু হাসিনা সরকার করেছিল। আসলে বলা হয়ে থাকে, কেউ কেউ বলেন যে এই যে পে স্কেলের ব্যাপারটা না, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার একটা দিয়ে গেছে, তাদের তো বাস্তবায়ন করতে হবে না, তারা এই সরকারের উপর এটা চাপাই দিয়ে গেছে যে এইবার তো নিয়ে বুঝছো মজাটা কেমন লাগে। এখন এই সরকার মজা বসতেছে। অন্তর্বর্তীকালীন সরকার দুইটা ভয়ঙ্কর কাজ করেছে। একটা হলো এই পে স্কেল করে দেওয়া যাওয়া, যাদের বেতন আপনার 8,000 টাকা ছিল তাদের বেতন 20,000 টাকা হয়ে গেছে, যাদের বেতন 70,000 টাকা ছিল সর্বোচ্চটা, 78,000 বোধ হয়, সেটা হয়ে গেছে 1.5 লাখ টাকা। তো এইভাবে তারা বেতন বাড়িয়ে দিয়ে গেছে। এই বেতনটা বাস্তবায়ন করবে কি? তাকে তো আর করতে হবে না, ইউনিট সরকারকে তো আর করতে হবে না। এটা এই সরকার বুঝবে যে মাসের কয়দিন যায়। এবং আরেকটা ভয়ঙ্কর কাজ যেটা সেটা করছে, সেটা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করে গেছে। এই চুক্তিও এদেরকে বাস্তবায়ন করতে হবে। যাও, কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে এই সরকার কিন্তু ইউনিট সরকারের এই কাজগুলি নিয়ে কোনো আপনার তারা দ্বিধাও করছে না, কোনো রকম আপত্তিও করছে না, তাদের সমালোচনাও করছে না। তারা যেন মেনে নিয়েছে যে ওরা যেটা করেছে ভালোই করেছে, ওটা আমরা বাস্তবায়ন করব। তো এবার করেন, কীভাবে করবেন আপনি? আপনার টাকা কোথায়? রাজস্ব, মানুষের কাছ থেকে আপনি নানাভাবে টাকা আদায় করছেন। অনেকেও তো এমন কথাও বলছে যে মাঝখানে যে বিদ্যুৎ বিলটা বাড়তি আসলো না, এটা কিন্তু সরকার একটা চাতুর্যের সঙ্গে চতুরতা করে মানুষের কাছ থেকে কিছু টাকা আদায় করে নিয়ে গেলো। ভাবুন একবার, আপনি বলছে কি সবার ডাবল হয়েছে, কারো 2,000 3,000। ভাবেন তো, সারা দেশের যত লোক আছে, যত লোক বিদ্যুৎ বিল দেয়, তাদের যদি গড়ে 500 টাকা করে বেশি বিল দেয়, কত টাকা হয়? এবং 500 টাকা করে বাড়তি বিল হয়েছে, এটা প্রায় সবাই বলেছে আমাদেরকে। তো এইভাবে ছলচাতুরি করে কি সরকারি টাকা ইনকাম করা সম্ভব হবে? ভাবুন আপনারা। আমি জানি না এটা তারা কীভাবে কী করবে, কিন্তু একটা বড় গাড্ডায় তারা কিন্তু পড়ে গেছে। এখন অনেক মানুষ এমনও প্রশ্ন করে, এই যে বেতন আপনি বাড়াচ্ছেন, এই বেতন বাড়ালে পরে এই বেতনের কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি ঘুষ খাওয়া বন্ধ করে দেবে?
অথবা যারা ঘুষ খায় তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো অ্যাকশন নিতে পারবেন? যদি অ্যাকশন নিতে না পারেন তাহলে বেতন বাড়িয়ে লাভ কি? আপনি কত টাকা, যারা ঘুষ খায় তারা কি পরিমাণ ঘুষ খায় ভাবুন তো একবার। একটা ইন্টারেস্টিং কথা বলি, একটা ঘটনা বলে শেষ করি আপনাদেরকে। নতুন একটা সাইট হয়েছে, ওয়েবসাইট হয়েছে, নাম হলো ঘুষ সাইট। এটা নিয়ে আজকে একটা নিউজ পড়লাম আমি প্রথম আলোতে। সেখানে তারা বলতেছে যে ঘুষ সাইটে 804টা অভিযোগ হয়েছে, ঘুষ চাওয়ার অঙ্ক 13,65,00,000 টাকা। এরকম একটা খবর তারা আজকে দিয়েছে যে এরকম একটা সাইট হয়েছে, যাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে তারা নিজেদের নাম পরিচয় গোপন করে এই সাইটে তাদের অভিজ্ঞতার কথা জানাতে পারবে, বলতে পারবে যে এই কাজে গিয়েছিলাম, এর জন্য আমার কাছে এত টাকা ঘুষ চেয়েছে। এইভাবে তারা যোগ করে দেখছে। এরকম তারা প্রথম 2 দিনের হিসাবে 804টা অভিযোগ আসছে এবং সেই অভিযোগে সর্বমোট যা ঘুষ চেয়েছে বিভিন্ন জায়গায় তার পরিমাণ হলো 13,65,00,000 টাকা। তার মানে 804টা অভিযোগ, মানে 804 জন ধরে নেন, তারা 13,65,00,000 টাকা কিন্তু এইভাবে নিচ্ছে। তাহলে তাদের তো বাড়তি বেতনের দরকার পড়ে না ভাই। আসলে যদি এমন হতো যে বাড়তি বেতন দেওয়ার পর তাদের ঘুষ খাওয়াটা বন্ধ হতো তাহলে নয় মানতে পারতাম, কিন্তু এটা কি হয়? আমি দেখলাম যে এই নিউজটা যদি আপনি পড়েন, আপনারা পাবেন, প্রথম আলোতে নিউজটা আছে। এটা পড়ে দেখলাম যে এই নিউজটা প্রতিষ্ঠিত হয়েছে 2 জন লোক, একজন সাইফ কবির, একজন শাহেদ শরীফ। তারা বিদেশের একটা ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে তারা ওয়েবসাইটে এই 2 বন্ধু চালু করেছেন এবং সেখানে অনেকে যাচ্ছে। আপনিও যেতে পারেন, www.ঘুষ.site লিখে আপনিও সার্চ দিতে পারেন। সেখানে কিভাবে আপনাকে জমা, আমি নিজে সাইটে ঢুকেছিলাম, আমার অভিজ্ঞতা একটু পরে বলছি। তো ওখানে আপনারা ঢুকতে পারেন, ঢুকে আপনাদের অভিজ্ঞতার কথা বলতে পারেন। এখন অনেকে তো বলতে পারে এখানে আমার নাম আছে, আমি ঘুষ চেয়েছি, এটা সত্য না মিথ্যা, আমার মান সম্মান হানি হয়েছে, এ ধরনের অনেক কথাই আপনারা কিন্তু বলতে পারেন, কিন্তু বলেন। কিন্তু যে অভিযোগ যেগুলো আসছে সেগুলো পরে খতিয়ে দেখা হোক। আমাদের দুদক আছে, তারা দেখুক খতিয়ে কি হয়। তো এগুলি কিন্তু খারাপ না। ওনাদের পত্রিকার যে হিসাবটা আছে তার সঙ্গে সঙ্গে আমি আজকে এই সাইটে ঢুকেছিলাম, ঢুকে আমি যেটা পেলাম, ওরা বলেছে যে তাদের এখানে মোট মানে অভিযোগ পড়েছে 804টা। এটা প্রথম 2 দিনের হিসাব, তো এই জন্য আজকে পর্যন্ত আমি দেখলাম অভিযোগ জমা পড়েছে 1894টা। মানে অভিযোগ আসতেছে, লোকজন তো জানতোও না, এখন জানবে, এখন দেখবেন যে মানে বন্যার পানির মতো অভিযোগ পড়তে থাকবে। এবং এখানে আমি ওখানে আগে দেখেছিলাম যে 804টা অভিযোগ জমা পড়েছে এবং ঘুষের পরিমাণ হলো 13,65,00,000। আর আমি আজকে দেখলাম অভিযোগ জমা পড়েছে 1894টা এবং তাদের কাছে যে পরিমাণ ঘুষ চাওয়া হয়েছে সেই ঘুষের টাকার পরিমাণ হলো 25,61,00,000 টাকা। হিউজ অ্যামাউন্ট কিন্তু। আপনি দেখবেন 2 দিন পরে আরও কত বেড়ে যায়। এবং দেখা যাচ্ছে যে এখানে ঢাকার থেকেই অভিযোগ আসছে 887টি, চট্টগ্রাম থেকে 447টি, এরকম আমি আজকে দেখলাম। এখন অনেকে আবার নিজেদের অভিজ্ঞতাও দিয়েছে যে তাদের কাছে কেন অভিজ্ঞতা, কী ধরনের ঘুষ। যেমন আমি কয়েকটা অভিজ্ঞতা পড়ে শোনাই। যেমন একজন লিখেছে যে 3 বছরের ডিপ্লোমা নার্সিং পাস করার পর হাসপাতালে 6 মাস ইন্টার্নশিপ করতে হয়, সেখানে প্রতি মাসে 6,000 টাকা ভাতা পাওয়ার কথা, কিন্তু 5 মাস চলছে তাও কোনো টাকা পায়নি। এসবের জন্য নাকি খরচ দিতে হয়, পরিসংখ্যান বিভাগে যে কাজ করবে তাকে। আমরা 69 জন শিক্ষার্থী মিলে 18,000 টাকা দিই, কিন্তু এখনও কোনো ভাতা আমাদেরকে দেওয়া হয়নি। ভাবুন একটা জিনিস, এটা কোন হাসপাতাল ডিটেল ওখানে আছে, নিশ্চয়ই তারা এটা তদন্ত করে দেখবেন। দেখেন ইন্টার্নশিপ করেছে, ভাতা দিতে হবে, সে ভাতা সরকারি কিন্তু এটা, সে ভাতাটা দিবে না, এই জন্য টাকা দিতে ঘুষ দিতে হবে। আচ্ছা, বেশিরভাগ ঘুষ দেখলাম অভিযোগ এসেছে ল্যান্ড অফিসের মাধ্যমে, যে নাম খারিজ টারিজ এই সমস্ত। একজন লিখেছেন যে খারিজ করার জন্য টাকা দেওয়া হয়েছে, ভূমি অফিসের লোক বলছে যে এসি ল্যান্ডে টাকা দিতে হবে, তা না দিলে খরিদের সাক্ষাৎ দেবে না। যা কম্পিউটার দোকানদারের মাধ্যমে 20,000 টাকা দেই আমি, 20,000 টাকা দিছে জাস্ট খারিজ করার জন্য। আরেকজন লিখেছে যে এনআইডি কার্ড বানাইতে গেছিলাম, তিনি লিখছেন যে এনআইডি কার্ড বানাইতে গেছিলাম, জরুরি থাকায় একটু তাড়াতাড়ি করে দিতে বললে প্রথমে নেতার রেফারেন্স খুঁজে পরবর্তীতে 6,000 টাকা চায়, 2 দিনের ভিতর কার্ড বানাই দেবে বলে। ভাবুন একবার। আরেকজন পানির টেস্ট করতে যেতে বলতেছে যে ওনাকে ঘুষ না দিলে উনি পানির টেস্ট রিপোর্ট চেঞ্জ করে দেন,
তারপরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাকরাইলের কার একজন নাম দিয়েছে, ভালো পানিকে উনি খারাপ পানি বানিয়ে দেন, যে কেউ যাচাই করে নিতে পারেন। মানে এগুলি যে ঘটনা তারা লিখেছে, এগুলিকে কিন্তু আপনি একদম ইগনোর করতে পারবেন না। এই দেশে এভাবে ঘুষ নেওয়া হয়। আমি এই ওয়েবসাইটটা করাতে মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, আপনারা সবাই দেখবেন। এবং আমি সরকারকে বলবো যে আপনারা এই ধরনের ওয়েবসাইট করেন, আপনারা তো অনেক টাকা খরচ করেন দুদকের জন্য। দুদক কী করে? দুদকের কিন্তু আমি কোনো কার্যকারিতা দেখি না। আমি তো বারবার আগেও বলেছি যে দুদকটাকে আপনারা পাওয়ারফুল করেন, দুদকটাকে শক্তিশালী করেন, এবং দুদকটা পাওয়ারফুল হলো কিনা, দুদক ঠিকঠাক মতো কাজ করছে কিনা আমরা কীভাবে বুঝবো? বোঝার একমাত্র উপায় হলো আপনি দেখবেন যে সরকারের কোনো লোককে দুদক আটকাতে পারছে কিনা। আনফর্চুনেটলি তারা এটা কখনোই পারে না। যদি সরকারের কোনো লোককে, কোনো একজন এমপিকে, কোনো একজন মন্ত্রীকে, কোনো একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার অপরাধ যদি দুদক ধরতে পারতো, দুর্নীতির ইতিহাস যদি দুদক ধরতে পারতো, তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ ঠিক আছে, দুদকের উপর নির্ভর করা যায়। আমি আশা করব যে এই যে ঘুষ নিয়ে যে ওয়েবসাইটটা করা হয়েছে, এই ঘুষের ওয়েবসাইটের যে রেজাল্টগুলি আসছে এগুলো আপনারা খতিয়ে দেখুন, এবং এখানে আরও অনেকে জমা দিন, এবং এই ধরনের প্রয়োজনে আরও অনেক ওয়েবসাইট হোক, এটাও আমরা চাই। কাজে আমরা বুঝতে পারবো একটা সমাজ কীভাবে চলছে। তারপর সরকার সিদ্ধান্ত নেন বেতন কত পার্সেন্ট বাড়াবেন কি বাড়াবেন না, এবং সম্ভব হলে বেসরকারি চাকরিজীবী যারা আছে তাদেরও যাতে বেতন সরকারি চাকরিজীবীদের সঙ্গে আনুপাতিক হারে বৃদ্ধি পায়, সেই ব্যাপারেও সরকার কিন্তু একটা পদক্ষেপ নিতে পারে। প্রিয় দর্শক, আমি যেগুলি বললাম এগুলি টুকটাক কথা, কিন্তু বড় ঝামেলা কিন্তু সামগ্রিকভাবে দেশের অর্থনীতি নিয়ে। দেশের মানুষ আসলে ভালো নেই, দেশের মানুষের হাতে টাকা নেই। কিছু মানুষের হাতে অনেক টাকা হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষের হাতে টাকা নেই। মানুষের জীবন চলছে না, খুব কষ্টে আছে মানুষ। যখন এটা সরকার বুঝতে পারবেন, তখন আমরা মনে করবো দেশটা ভালোর দিকে যাচ্ছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।